এবার হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। হ্যাঁ, এখন হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী এই জিনিসটা আসলে মানে কি, তাহলে একটু আসলে বুঝে আমরা একটু দেখি। তো আমরা যদি একটু চিন্তা করে দেখি, ধরো আমাদের কাছে কেন্দ্রের মধ্যে আছে হচ্ছে প্রোটন আছে আর কি, কেন্দ্রের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে, ঠিক আছে। আচ্ছা, তো কেন্দ্রের বাইরে আমাদের কাছে কি আছে, কক্ষপথগুলো আছে। এটা হচ্ছে কক্ষপথ নাম্বার 1, কক্ষপথ নাম্বার 1। তাহলে এটা যেটা আমরা লিখলাম এটা হচ্ছে কক্ষপথ নাম্বার 2। আমরা যদি এখানে লিখি তাহলে কক্ষপথ নাম্বার লিখলাম কত, 3। কক্ষপথ নাম্বার লিখতেছি 3 নাম্বার কক্ষপথ। এখানে যদি লিখি তাহলে এটা গেল আমাদের কাছে 4 নাম্বার কক্ষপথ, এটা গেল আমাদের কাছে 4 নাম্বার কক্ষপথ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে প্রথম, এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার, 4 নাম্বার। এখানে ইলেকট্রন আছে একটা, 1 নাম্বার ইলেকট্রন ধরো। তো ওই ইলেকট্রনটা এখান থেকে শক্তি শোষণ করে উপরে চলে গেছে। হ্যাঁ, তাহলে শোষণ। আবার আরেকটা ইলেকট্রন ধরো 3 থেকে কাউন্ট করে করে আমাদের কাছে 1-এ চলে আসছে, এরকমটা। তো এটা একটা ইলেকট্রন নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে আসছে। তো আমরা কিন্তু জানি যে নিচ থেকে উপরে গেলে কি হয়, এটার নাম বলে হচ্ছে শোষণ বর্ণালী বলে, এটার নাম বলে হচ্ছে শোষণ বলে। আর উপর থেকে নিচে গেলে এটাকে কি বলে, তখন এটাকে বিকিরণ বলে, তখন এটাকে কি বলা হয়, বিকিরণ বর্ণালী বলে। এখন তুমি আমার একটা কথা বলবা, কখন যেন বর্ণ দেখা যায়? বর্ণ দেখা যায় হচ্ছে বিকিরণের সময় বর্ণ দেখা যায়। কি দেখা যায়? বর্ণ দেখা যায় কোথায়? বিকিরণের সময় বর্ণ দেখা যায় আর কি। তো বর্ণ পরে আগে আমরা তো বের করি যে আমরা মানে শোষণ বর্ণালী থেকেও বের করতে পারবো অ্যান্সার, আবার হচ্ছে বিকিরণ বর্ণালী থেকেও অ্যান্সার বের করতে পারবো, এটা সমস্যা না। মানে আলো তো গেছে, তো আলোটার তরঙ্গ দৈর্ঘ্য তো বের করা যাবে নাকি? আচ্ছা, তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করার জন্য আমাদের কাছে আসলে ফর্মুলা আছে। রিডবার্গ সমীকরণের সাহায্যে আমরা এই তরঙ্গটা বের করতে পারি এখান থেকে, বুঝছো? কিভাবে এটা বের করা যায় দেখো, ভালো কথা একটা, এখানে একটা শক্তি আছে, এখানে একটা শক্তি আছে। সো দুইটা কক্ষপথের শক্তির বিয়োগ করলেই তুমি হচ্ছে কি বের করতে পারবা, সেখান থেকে তুমি ওই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবা। আমরা একবারে যদি ওই সমীকরণটা লিখি প্রুফ না করে, 1/λ সমান RH, তারপরে কত, 1/NL স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার। এটা কখন, এটা কিন্তু আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য বলতেছি আর কি, ঠিক আছে। এইচ মানে কিন্তু হাইড্রোজেন না, এইচ মানে কিন্তু হাইড্রোজেন না। এনএল মানে কি? এনএল মানে হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, লোয়ার এনার্জি লেভেল। এনএইচ মানে হচ্ছে হায়ার এনার্জি লেভেল, হায়ার এনার্জি লেভেল, হায়ার এনার্জি লেভেল। আর যদি আমরা আর এইচ এর কথা বলি, আর এইচ এটা কত, এটা হচ্ছে 10, 9, 6, 7, 8, এত হচ্ছে কি পার সেন্টিমিটার, এটা হচ্ছে পার সেন্টিমিটার। এটা হচ্ছে আর এইচটা কি, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। হ্যাঁ, ওকে। এখন তুমি তাহলে কথা বুঝলা, রিডবার্গ সমীকরণ দিয়ে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে কি করতে পারবা, তুমি হচ্ছে সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। কি বের করতে পারবা বলো তো? তুমি হচ্ছে তার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। ধরো কোনো একটা ইলেকট্রন কি করছে, নিচ এই 1 নাম্বার থেকে শুরু করে 4-এ চলে গেছে, তখন তুমি তার ক্ষেত্রে কি বের করতে পারবা, তখন তুমি তার ক্ষেত্রে বের করতে পারবা শোষণের জন্য বের করতে পারবা। আর যদি উপর থেকে নিচে আসে তখন তার জন্য তুমি বিকিরণের জন্য বের করতে পারবা। তো এই কাজটা আমরা যখন করি, এইটা হচ্ছে আমরা বিকিরণ বর্ণালীটা বের করি। আমরা এটা যখন বের করছি, হিসাবটা যখন করছি, তখন মূলত বিকিরণ বর্ণালীর জন্য করছি কি, বিকিরণ বর্ণালীর জন্য করছি, বিকিরণ বর্ণালীর জন্য করছি, যাতে করে আলো দেখা যাবে কি না যাবে এই কনসেপ্টটাকে আমরা রাখার চেষ্টা করছি। এখন তুমি এখানে দেখো, ধরো তোমাকে বললাম যে এখানে, তোমাকে বলতেছে এখানে NL এর মান, তোমাকে বলতেছে NL এর মান জন্য হচ্ছে 1, আবার বললাম NL এর মানটা 2, NL এর মানটা ধরলাম 3, এটা ধরলাম হচ্ছে 4, এরকম। আবার NH এর মান, তাহলে NH এর মান তাহলে কত হবে? তাহলে 1 নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রন পড়তে হয় তাহলে কোথা থেকে আসবে, 2 থেকে আসবে, অথবা 3 থেকে আসবে, অথবা 4 থেকে আসবে, সো অন। আবার 2 এর মধ্যে যদি পড়তে তাহলে কি হবে, 3 থেকে আসতে পারে, অথবা 4 থেকে আসতে পারে, অথবা 5 থেকে আসবে, সো অন। 3 এ যদি পড়তে হয় ইলেকট্রন তাহলে 4 নম্বর কক্ষপথ, অথবা 5 নম্বর কক্ষপথ, অথবা 6 নম্বর কক্ষপথ থেকে এসে পড়বে। 4-এ এসে পড়তে গেলে 5, 6 অথবা 7 এগুলোর থেকে এসে পড়তে হবে আর কি। তাহলে তুমি যদি চিন্তা করে দেখো, এইখানে একটা সিরিজ অফ লাইন দেখা যায়, সিরিজ অফ লাইন দেখা যায়। আবার তুমি যদি চিন্তা করে দেখো, এইখানে একটা সিরিজ অফ লাইন দেখা যাবে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো যদি উপর থেকে নিচে পড়ে। 3 নম্বর কক্ষপথে একটা সিরিজ অফ লাইন দেখা যাবে। হ্যাঁ, তারপর যদি এখানে চিন্তা ভাবনা করে দেখি, এইখানে একটা সিরিজ অফ লাইন দেখা যাবে, তাই না? জিনিসটা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে যদি আমরা একটা কাজ দেখি, যদি আমরা একটা কাজ দেখি সামহাউ এইরকম দেখি, ভালো করে জিনিসটা বুঝে দেখো, যে 1 নাম্বার কক্ষপথে এসে আলো পড়ছে, মানে ইলেকট্রন পড়ছে,
2 নম্বর কক্ষপথে এসে ইলেকট্রনটা পড়ছে, 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন পড়ছে, তাহলে 1 নম্বর কক্ষপথের সময় যে লাইনটা দেখা যাবে ওই লাইনটাকে বলা হবে হচ্ছে লাইম্যান সিরিজ। ওই সিরিজের যে লাইনগুলা তাকে কি বলবে আসলে বলো তো? লাইম্যান সিরিজ। 2 নম্বরে যেটা পড়ছে তখন সেটার নাম কি বলে? লাইম্যান সিরিজ বললো, এটা লাইম্যান সিরিজ। তাহলে এটাকে বলে হচ্ছে বামার সিরিজ, বামার সিরিজ। 3 নম্বরটাকে বলে হচ্ছে প্যাসচেন সিরিজ, প্যাসচেন সিরিজ। 4 নম্বরটাকে বলে হচ্ছে তারপরে কি ব্রাকেট সিরিজ। 5 নম্বরটাকে বলে ফুন বা ফার্ন সিরিজ, বুঝছো? ব্রাকেট সিরিজ। এখন কথায় আসো, তাহলে এটা গেল, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলা হয় ব্র্যাকেট সিরিজের জন্য কিন্তু অনেকগুলো লাইন দেখা গেছে, তাহলে তুমি যখন 4 নম্বর কক্ষপথ থেকে 2 ইলেকট্রন আসছে তার জন্য তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করো, পারবা। তোমার যদি বলা হয় যে এখানে যে ব্র্যাকেট সিরিজের জন্য 2 নাম্বার লাইন থেকে আসছে, 3 থেকে আসলে প্রথম লাইন, 4 নাম্বার থেকে আসলে 2 নাম্বার লাইন, এটাও বলতে পারে। তো একটু কমপ্লেক্স লাগতেছে, একটু কমপ্লেক্সটাকে একটু ইজি করতে হবে, তাই না? কমপ্লেক্স ব্যাপারটাকে একটু ইজি করতে হবে, ঠিক আছে? তাহলে একটু আসো ইজি করে দিই। তো এই রকম কোয়েশ্চেনগুলাই পরীক্ষার মধ্যে আসবে, বুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে প্রশ্ন করে, সব জায়গায় এই প্রশ্নগুলো হতে পারে। কিরকম প্রশ্ন? 1 নম্বর তোমাকে প্রশ্ন করলাম, তাহলে তুমি বুঝবা। ধরো তোমাকে বললাম ব্র্যাকেট সিরিজে, ব্র্যাকেট ব্র্যাকেট সিরিজে, ব্র্যাকেট সিরিজে, সিরিজে, ঠিক আছে? ব্র্যাকেট সিরিজে, তাহলে ব্র্যাকেট সিরিজে তোমাকে বললাম কত? হ্যাঁ, 4 নাম্বার কক্ষপথ থেকে 4th এনার্জি লেভেল বা 4th অরবিট থেকে, 4th অরবিট হতে, 4th অরবিট থেকে ইলেকট্রন আসলে তার ল্যামডা নির্ণয় করো, নির্ণয় করো, বুঝো? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো ব্র্যাকেট সিরিজে, ব্র্যাকেট সিরিজের থার্ড লাইনের জন্য ল্যামডা নির্ণয় করো, থার্ড লাইনের জন্য ল্যামডা নির্ণয় করো। এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। এই 2টা প্রশ্ন যদি আমরা ক্লিয়ার হইতে পারি, মোটামুটি আমরা অনেক কিছু শেষ হয়ে যাব, বুঝছো? আচ্ছা, আর তোমাদের বাসার কাজ একটা দিব, দেখবো যে ক্লিয়ার হয়ে যাবে এটা। এখন বলছে কিসের জন্য? ব্র্যাকেট সিরিজ, তাই না? বলছে ব্র্যাকেট সিরিজ। আর আমরা কিন্তু জানি ব্র্যাকেট সিরিজের জন্য এন এল এর মানটা কত? 2 হয়। এন এইচ এর মানটা তাহলে এক্ষেত্রে কত? এই 4th এনার্জি লেভেল থেকে আসছে, তাহলে এটা কি হবে? 4। তাহলে যদি লিখি 1/λ সমান আর এইচ ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/4 এর স্কোয়ার। কাজ কিন্তু শেষ। এখান থেকে অ্যান্সার যদি বের করি আর এইচ এর ওই মানটা বসাই দিয়ে 10, 9, 6, 7, 8, তাহলে তখন যেটা আসবে এখানে একটা মান আসবে পার মানে সেন্টিমিটারে একটা রেজাল্ট চলে আসবে। এখানে একটা রেজাল্ট চলে আসবে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নিবা, কিছু না পারলে মিটার থেকে তারপর ন্যানোমিটারে নিয়ে আসবে, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এটা গেল। এবার তাহলে গেল এখান থেকে অ্যান্সারটা খুবই সহজ অ্যান্সার। এবার যদি তোমার বলা হয় পরেরটাতে যে ভাই এখানে তাহলে কেমনে করব, এখানে তাহলে কিভাবে করব? যে ভাই দেখেন ব্র্যাকেট সিরিজের থার্ড লাইনের কথা বলছে। আচ্ছা, ব্র্যাকেট সিরিজ মানে কি? যে এন এল এর মান আছে, এন এইচ এর মান আছে, বুঝো? এন এল এর মানটা কত? এন এল এর মানটা 2, এটা তো ফিক্সড। আচ্ছা, তাহলে এখন ঘটনা তাহলে কি, এটার উপর থেকে মানে 3 থেকে, এখান থেকে তাহলে হচ্ছে 4 থেকে, এখান থেকে তাহলে 5 নাম্বার কক্ষপথ থেকে আলো পড়তে পারে, মানে আলো না, বারবার আলো বলতেছে কেন, ইলেকট্রন পড়তে পারে। এখান থেকে যদি আসে এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এখান থেকে আসলে এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এখান থেকে আসলে এটা হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার লাইন। এটাই হচ্ছে আমাদের কাছে থার্ড লাইন, এটা হচ্ছে থার্ড লাইন। তো যদি আমাদের লাইনের কথা বলে তখন তুমি চিন্তা করে দেখো এই 2 এর সাথে মানে ওর লোয়ারটার সাথে যততম লাইন ওইটা যোগ করে দিলে তার এন এইচ এর মানটা পাওয়া যায়। তো এন এইচ এর মানটা কত? এখানে 5। তাহলে এক্ষেত্রে এন এল এর মান হইল 2, এন এইচ এর মান হইল 5। এটা বসাইলেই অ্যান্সার পাওয়া যাবে। তাহলে 1/λ সমান 10, 9, 6, 7, 8 এত কিন্তু পার সেন্টিমিটারে আছে। তো 1/2 এর স্কোয়ার মাইনাস 1/5 এর স্কোয়ার, এটা যদি তুমি করো
করলে তোমার এখান থেকে সুন্দরভাবে একটা রেজাল্ট আসবে, সেন্টিমিটারের একটা রেজাল্ট আসবে আর কি, বুঝছো? সেন্টিমিটারের একটা রেজাল্ট আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি মনে হয় বুঝাতে পারলাম তোমার কাছে এগুলো। আচ্ছা, এর পরের পার্টে আসো। তোমার একটা বাসার কাজ দিই, তোমার কাছে একটা বাসার কাজ দিই, HW, এটা তুমি করবা, করে একটু আমাকে একটু জানাবা, হ্যাঁ? ওকে, সেটা তুমি কি কাজ করবা জানা লাগবে না? আচ্ছা, বুঝছো ভালো করে আর কি। ধরো তোমাকে বললাম বামার সিরিজ, এই আমি কি ভুল লিখছি? আমি মনে হয় পুরোটাই ভুল করে দিয়ে আসতেছি না? ব্র্যাকেট সিরিজ বললে তো 4 হয়, তাই না? কনফিডেন্সের সাথে ভুল বলে এটাকে। আমি এটা পার্টটা না কাটি, হ্যাঁ, পার্টটা থাকুক এভাবে। তো আমি এই পার্টটাকে বামার সিরিজ ধরে সব কাজ করে ফেলছি, তো সরি, ব্র্যাকেট সিরিজ না, এটা বামার সিরিজে, সরি ম্যান। হ্যাঁ, এই পার্টটা না কাটি, এটাকে বলা হয় কনফিডেন্সের সাথে ভুল করা, এটাকে বলা হয় কনফিডেন্সের সাথে ভুল করা বামার সিরিজে। তোমরা আমারে একটু ক্ষমা কইরা দিবা এটা। এবার ঠিক আছে, বামার সিরিজের জন্য NL এর মানটা 2, আমি এই ভাষা ঠিক লিখলাম, বাট এখানে ভুল হয়ে গেছে। মাঝে মধ্যে এই জিনিসটা হয়, মানে অনেকক্ষণ ক্লাস নিলে বোঝা যায় না এখান থেকে, তো এই জন্য যখন অফলাইনে ক্লাস নাও তখন দূরে গেলে একটু বোঝা যায়, দেখা যায়। তোমরা সামনে থাকলে একটু বলে দিতে পারতে হয়তো বা। তো এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যদি এরকম কিছু মিস্টেক করে যাই আমাকে ক্ষমা করতে হবে, হ্যাঁ? ওকে ওকে, যদি এটা না ধরা পড়তো তাহলে কি হয়ে যেত ঘটনাটা, এরকম একটা হয়েছিল একটা ক্লাসে, 1 লিটার সমান হচ্ছে 10 DM³ লিখে ফেলছিলাম। সো এটা মারাত্মক ভুল কথা। তো যাই হোক, বামার সিরিজের জন্য এই NL এর মানটা 2, এই ঘটনাটা একটু দেখবা, খেয়াল রাখবা। এবার এসে যাই, আমরা এই যে যেটা লিখতে গিয়ে ভুল মনে পড়ছে। ধরো বামার সিরিজের কথাই বলি, বামার সিরিজে, হ্যাঁ, বামার সিরিজে, বামার সিরিজের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় NL এর মান কত, NL এর মানটা হচ্ছে 2, NH এর মান কত, NH এর মানটা হচ্ছে 3, মানে ইমিডিয়েট পরেরটার থেকে ইলেকট্রন আসছে, ঠিক আছে? এটা তাহলে এই ক্ষেত্রে তোমাকে একটু বের করতে হবে 1/λ, 10, 9, 6, 7, 8, এখানে তুমি লিখবা 1/2 এর স্কোয়ার, 1/3 এর স্কোয়ার, এখান থেকে একটু মানটা তোমরা বের করবা, এখান থেকে মানটা বের করবা, এখান থেকে মানটা বের করবা, করতে পারবা? পারলা। আবার তোমার কাছে আরেকটা কাজ দিই, বামার সিরিজের ক্ষেত্রেই কিন্তু আমরা করতেছি এখনো, কার জন্য করতেছি এখনো? বামার সিরিজের জন্য। NL এর মান কত? NL এর মানটা হচ্ছে 2, আর NH এর মানটা কত? NH এর মানটা হচ্ছে আমাদের কাছে, NH এর মানটা ধরলাম যে ইনফিনিটি, মানে অনেক উপর থেকে আসছে। তখন 1/λ কত হবে? 1/λ হবে হচ্ছে 10, 9, 6, 7, 8, এর সাথে তুমি কি লিখবা? 1/2 এর স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার। এখান থেকে হিসাব করলে একটা ল্যামডার একটা মান বের হবে, এখান থেকে হিসাব করলে ল্যামডার একটা মান বের হবে, এই মানটাও সেন্টিমিটারে বের হবে। তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে এইখানে এই মানটা কত আর এই মানটা কত, তোমার এটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এদের মধ্যে কোনো একটা ল্যামডা মিনিমাম আসবে, কোনো একটা ল্যামডা ম্যাক্সিমাম আসবে, বুঝছো? তাহলে তোমার যেটা কাজ হবে এই মান দুটো অ্যানালাইসিস করে দেখি তুমি পারো কিনা, এটা অ্যানালাইসিস করবে এখান থেকে, ডিরেক্ট মুখস্থ করবা না, হ্যাঁ, ডিরেক্ট মুখস্থ করবা না, এখান থেকে একটা একটু অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে যেটা বলবা যে ইমিডিয়েট পরবর্তীতে, মানে ইমিডিয়েট পরে, পরবর্তী 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 শক্তি স্তর থেকে হতে ইলেকট্রন আসলে আর এটা হচ্ছে কি অসীম থেকে ইলেকট্রন আসলে, অসীম থেকে মানে অনেক উপর থেকে যদি আসে, অসীম থেকে ইলেকট্রন আসলে, এই তো যে কোনো সিরিজের জন্য এটা হবে। তখন তুমি যে কাজটা করবা, এইটার জন্য ল্যামডাটা কি ম্যাক্সিমাম নাকি ল্যামডাটা মিনিমাম, এইটা বের করে এখানে একটা টিক দিবা। আবার এটার জন্য বের করবা একই কথা, একটার জন্য অবশ্যই ম্যাক্সিমাম হবে, একটার জন্য তাহলে মিনিমাম হবে, একটার জন্য ম্যাক্সিমাম, একটা মিনিমাম হবে, একটার জন্য ম্যাক্সিমাম হবে, একটার জন্য কি হবে? মিনিমাম হবে। তুমি যখন খাতার মধ্যে লিখবা তখন তুমি এভাবে লিখবা, আমি বলে দিচ্ছি না, তুমি জাস্ট লিখবা। এটা যদি হয়তো এটা লিখলা,
এটা লিখে তাহলে এটা টিক দিবা, তাহলে এটা ক্রস দিবা। তাহলে এখানকার জন্য এটা যদি হয় তাহলে এটা হচ্ছে লিখবা, লিখে টিক দিবা, এটা ক্রস দিবা, বুঝছো? আমি জানি না, আমি ধরো যে জানি না, মান দুটো বের করতে হবে আর কি। সব করে কিন্তু তোমাদেরকে করতে দিছি। কেন করতে দিছি বলো তো? একটু যেন তোমরা এটা করে বুঝো, তাহলে তুমি দেখবা তোমার ক্ষেত্রে এটা মনে থাকবে এডমিশনের জায়গায় এই জায়গাগুলো প্রশ্ন আসার মতো, বুঝছো? তোমাকে বলবে এরকম, কিভাবে প্রশ্ন করবে জানো? যে প্যাশন সিরিজের ক্ষেত্রে তার বটম লাইন যেটা, মানে লোয়ার লাইন যেটা, ওইখান থেকে তার ইমিডিয়েট পরের লাইন থেকে একটা ইলেকট্রন আসছে। তো এই ক্ষেত্রে শক্তি কেমন, বা এক্ষেত্রে ল্যামডা কীরকম, সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, এভাবে বলবে। তাহলে পরবর্তী থেকে আসলে ল্যামডা কেমন হয়, ইনফিনিটি থেকে আসলে ল্যামডা কেমন হয়, দুটো আলোচনা করে দেখলাম। যদি এইটা কম হয় তাহলে এটা বেশি হবে, আর এটা যদি বেশি হয় তাহলে এটা কম হবে। তুমি এইখান থেকে একটা বটম লাইন বের করে তুমি এটাকে শর্টকাট আকারে লিখে রাখবা। পরবর্তী শক্তি স্তর থেকে আসলে এত, অসীম থেকে আসলে এত, তাহলে তুমি এটা বুঝে রাখতে পারবে আর কি। এটা তোমার নিজের হ্যান্ড নোটের জন্য করে রাখতে বললাম, তো তুমি এটা করে রাখবা, বুঝছো? এইচএসের জন্য না পড়লেও হবে, বাট করলে লাগলে তুমি এখান থেকে অ্যান্সার হয়ে গেল। সব তো আমি করেই রাখছি, তুমি করে টিক চিহ্ন দিয়ে করবা। ক্লিয়ার? এবার আসো, অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানিত হলে কোন সিরিজ, বর্ণালী সিরিজ উৎপন্ন করবে? অসীম দূরত্ব থেকে হইলে আর কি। তো অসীম দূরত্বের সাথে তো মিল না, তৃতীয় শেলে আসলে স্থানান্তরিত হলে সেটা কি হবে সেটা বলো তাহলে আমাকে। প্রথম শেলে হইলে, ফার্স্ট শেল যদি হয় তাহলে সেটা হচ্ছে লাইমেন। সেকেন্ড যদি হয় তাহলে সেটা হচ্ছিল বামার, তাহলে এটা হচ্ছিল বামার। তারপর থার্ড যদি হয় লাইমেন বামার, তারপর হচ্ছে কি প্যাশচেন, আমি যদি ভুল না করে থাকি প্যাশচেন। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা, প্যাশচেন সিরিজে, বুঝছো? ওকে, এবার দেখি অবলোহিত অঞ্চলের রশ্মির ক্ষেত্রে বলছে ঘটনাটা। আচ্ছা, যদি কোনো একটা লাইমেন সিরিজের মধ্যে যদি ইলেকট্রন হয় তাহলে ওইটা দিবে হচ্ছে ইউভি অঞ্চলের মধ্যে ল্যামডাটা আসবে, হ্যাঁ, সবার জন্যই। যদি সেইটা বামার সিরিজ হয় তাহলে সেটা আসবে কি ভিজিবল অঞ্চলের মধ্যে আসবে। ভিজিবল অঞ্চল মানে 400 থেকে 700 বা 380 থেকে 780 এটা। তারপরে কি হবে, যদি সেইটা প্যাশচেন হয়, যদি সেটা ব্রাকেট হয়, যদি সেটা পান্ড হয়, তখন সবার জন্য হচ্ছে সেটা আইআর, ইনফ্রারেড হবে, বুঝছো? তাহলে এবার বলো অবলোহিত মানে হচ্ছে আইআর, অন্তর্ভুক্ত সিরিজ কোনটা? ব্রাকেট, প্যাশচেন, লাইমেন। তার মানে কোনটা হবে? ব্রাকেট হবে, প্যাশচেন হবে, লাইমেন না, লাইমেনের জন্য ইউভি হবে আর কি, বুঝছো? তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে 1 আর 2 হবে, বুঝছি না? কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেন ইউভি রেখা পাওয়া যাবে? তাহলে ইউভি কখন যেন পাওয়া যায় বললাম? পাওয়া যাবে হচ্ছে লাইমেনের সময়, লাইমেনের সমান NL এর মান কত? NL এর মানটা 1 হবে। তাহলে NL এর মানটা কত? এই যে 1 যখন আসছে তখন, ঠিক আছে? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত? হ্যাঁ, দেখছো, বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তাহলে ওই যে লিখে আসলাম না, সর্বনিম্ন তরঙ্গ হবে, সর্বোচ্চ তরঙ্গ কোনটা হবে, এইটা তুমি বের করে তুমি এখানে সুন্দরভাবে অ্যান্সারটা করবা, বের করে তারপর অ্যান্সারটা দেখাবা। দেখি তুমি পারো কিনা এটা, ঠিক আছে? দেখি তুমি পারো কিনা, না পারলে কমেন্ট করো, ইনশাল্লাহ ভাইয়া ট্রাই করবো। এবার আসো এখানে, সিরিজ 1 ও 2 এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সিরিজ কোনটা? 1 আর সিরিজ হচ্ছে 2। সিরিজ 1 এর ক্ষেত্রে আর 2 এর ক্ষেত্রে বলতেছে, ধরো যে 1 নম্বর কক্ষপথে এসে পড়ছে, 5 নম্বর থেকে এসে পড়ছে, তাহলে হচ্ছে 5 থেকে যদি আমরা 1 এ আসে এইটা, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কত, 5 থেকে যদি 2 এ আসে, তাহলে তো অ্যান্সার বের করতেই পারবো আর কি। তাহলে ধরলাম এইটা হচ্ছে কোনটা, এই যে সিরিজ 1। ধরো যে আমরা হচ্ছে 1 নম্বরের জন্য যদি বলি, ফার্স্ট যে লাইনটা আছে এটার জন্য যদি করি, NL এর মানটা হচ্ছে 1, NH এর মানটা হচ্ছে 5, এইটা কিন্তু কি হবে, 1/λ সমান 10, 9, 6, 7, 8, 1/1 স্কোয়ার মাইনাস 1/5 এর স্কোয়ার। এখান থেকে তুমি ল্যামডাটা বের করবা, ল্যামডাটা সেন্টিমিটারে আসবে। আবার ধরো যে সেকেন্ড লাইন যেটা তুমি যে এখান থেকে করতে চাও, তাহলে NL এর মানটা কত? NL এর মানটা হচ্ছে 2। এই যে এখানে দেখো 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, তাই তাহলে NH এর মানটা কত? NH এর মানটা হচ্ছে 5।
তাহলে আবার এখানকার জন্য দিলে কি হবে 1/λ সমান 10 9 6 7 8 1/2 এর স্কোয়ার মাইনাস 1/5 এর স্কোয়ার। তাহলে কি হবে ল্যামডা সমান এত সেন্টিমিটার। বুঝছো? এটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয়তে স্থানান্তরিত হয় তখন সৃষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বর্ণ কিরূপ হবে আর কি। ওই ঘটনা তাহলে একই ঘটনায় আসলো, এন এল এর মান তাহলে 2, এন এইচ এর মান তাহলে হচ্ছে 4। এখান থেকে তোমার হিসাব নিকাশ করে ল্যামডা বের করতে হবে। আমি আর লিখলাম না এটা, এখন ল্যামডার সাথে বর্ণটা হিসাব নিকাশ করতে হবে আর কি। ওই যে বর্ণের একটা চার্ট দিছি তখন 300 থেকে এত, এটা কোথায় দিলাম তুমি মনে ভুলে গেছো। এই যে এইখানে একটা বর্ণালীর এখানে একটা সিরিজ ছিল, দেখো 380 থেকে 450 পর্যন্ত এই যে বেগুনি, তারপরে যে এই যে নীল, তারপর হচ্ছে আসমানি, তারপরে এইটা তোমার এই যে সবুজ, এরকম আর কি, হলুদ, কমলা, তারপর হচ্ছে লাল। ঠিক আছে, এখানকার সাথে মিলিয়ে করতে হবে এখানে। আবার দেখো কি বলছে, দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, তাহলে সেক্ষেত্রে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর কি। আচ্ছা ঠিক আছে, 1/λ যেটা না, এটাই হচ্ছে আমাদের কাছে তরঙ্গ সংখ্যা, এটাই হচ্ছে আমার কাছে তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে আমার কাছে তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, তাহলে এটা গেল, তাহলে তরঙ্গ এইটাই 1/λটা বের করলেই তো হইলো না। তাহলে 1/λ সমান 10 9 6 7 8, এটা নিলা, নেওয়ার পরে তাহলে কি হবে, তাহলে নেওয়ার পরে যেটা হবে 1 দ্বিতীয় কক্ষপথ থেকে একে আসছে, তাহলে 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার বললে এখানে তোমার যেটা আসবে এইটা আসবে যেটা তরঙ্গ সংখ্যা মানে পার সেন্টিমিটারে আসবে। কিন্তু এখানে আমরা কিন্তু এখানে 1/λটাই বের করব, এটাকে হচ্ছে তরঙ্গ সংখ্যাকে এইভাবে প্রকাশ করে আর কি, এভাবেই বের করব। দ্বিতীয়বারে যেটা কাজ করবা 1/λ সমান যে মানটা তোমার কাছে আসছে, তো সেখান থেকে তুমি কি করবা, ল্যামডা বের করবা, 1 যে মানটা আসছে মানটা এখানে বসাই দিবা, বসাই দিলে তুমি এখানে সেন্টিমিটারে মানটা বের করতে পারবা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য গেল। এরপরে কাজ কি বলছে, কম্পাঙ্ক। তাহলে হচ্ছে আমরা জানি কি সি সমান এফ ল্যামডা, তাহলে তোমার কাছে বের করতে বলছে কি কম্পাঙ্ক, তার মানে এফ সমান কত, সি ডিভাইডেড বাই ল্যামডা। এখন তুমি এইটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিবা আগে, নেওয়ার পরে 3 × 10⁸ এত, তাহলে এই ল্যামডাটাকে তুমি হচ্ছে মিটারে নিবা, মিটারে নিয়ে বসাই দিলে তুমি এখান থেকে পার সেকেন্ডে হার্জ পাবা, পার সেকেন্ডে কম্পাঙ্ক পেয়ে যাবা। এই তো ঘটনাটা, সবকিছুই দেখো করাই দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেটর চাপা বাকি। ওকে, হাইড্রোজেন পরমাণুর কক্ষপথ দ্বিতীয় হতে চতুর্থ থেকে দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি শোষিত হবে বা বিকিরিত হবে, অবশ্যই বিকিরিত হবে এটা, তাই না, চতুর্থ মানে বেশি থেকে উপর থেকে নিচে আসতেছে, রাইট, শক্তি বের করতে হবে। তাহলে তোমার কাজ কি, এখান থেকে আগে ল্যামডা বের করবা, ল্যামডা থেকে পরবর্তীতে তুমি ই বের করবা, ই সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা বসাই দিলে ই বের হয়ে যাবে আর কি। শোষিত বিগত তরঙ্গের কম্পাঙ্ক কত বের করতে পারবা, তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে পারবা, শোষিত না এটা সব বিকিরিত, তরঙ্গ সংখ্যা কত বের করতে পারবা। সো তোমরা এটা নিজেরাই এখন করতে পারবা, সো এটা নিয়ে আমার মনে হয় করানোর দরকার নেই। বি শক্তি স্তর থেকে ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ নির্ণয় করো আর কি। বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য বি মানে কোনটা, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। ওকে ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে 2 থেকে কাছাকাছি আসছে এখানে, আবার এইখান থেকে এইটা আসছে আর কি এটা। এখন বলো 5 থেকে, তোমার কাছে প্রশ্ন হচ্ছে কোনটা, 3 থেকে 2 এ আসবে এইটা, 5 থেকে 2 এ আসবে এইটা, এটার মধ্যে কোনটা হচ্ছে তোমার সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করবে আর কি। বুঝছো, কোনটা তোমার সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করতে হবে। তাহলে এইটার জন্য অ্যান্সার কোনটা, তোমাকে একটা হোমওয়ার্ক দিছি না, ওই হোমওয়ার্কটা যদি ইমিডিয়েট পরেরটার থেকে আসে তাহলে ল্যামডা কেমন, ম্যাক্সিমাম নাকি মিনিমাম, এটা এখান থেকে যদি বের করো 5 থেকে এখানে আসছে তাহলে অনেক দূর থেকে আসতেছে, তাহলে এটা ক্ষেত্রে তাহলে ল্যামডা কেমন, ম্যাক্সিমাম নাকি মিনিমাম, ওই হিসাব করে এখানে অ্যান্সারটা করতে হবে, কিন্তু কানেক্টেড আছে এখানে। তাহলে তোমার বাসার কাছে আমি করতেই দিলাম এখানে, বুঝছো, আমি একটু প্যারা দিই মানুষজনকে, হ্যাঁ, কারণ দেখো আমি অনেক প্যারা দিয়ে বানাইছি না এটা ক্লাসটা, তো তোমাকে একটু প্যারা দিব না, একটু প্যারা আমি দিলাম, তোমার এটা ভালো না লাগতে পারে, আমার ভালো লাগবে আর কি। আমার স্টুডেন্টদেরকে প্যারা না দিয়ে পড়াইলে আমার ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় পড়াশোনা একটু কঠিন জিনিস, এটা অনেক ইজিলিভাবে পাওয়া যাইলে হয় না, একটু পড়তে হবে, কনফিউশন থাকলে ভালো। তুমি যদি কারো একটা ক্লাস করার পরে তুমি যদি পড়তে গিয়ে নিজের ব্রেন খাটায়ে
তোমার যদি অ্যান্সার করতে না হয় তাহলে তুমি ওই ক্লাস করে তোমার কোনো লাভ হয় না। কথাটা বুঝতে পারছি? আমি তোমার সব স্পুন ফিডিং করে খাওয়াই দিলাম, তুমি বাসার মধ্যে পড়তে গিয়ে দেখলা সব পারো, আর তোমার কিছু করতে হচ্ছে না, তুমি রিল্যাক্সে চলে গেছো আর কি, তাহলে তোমার দ্বারা কিন্তু ভালো ফলাফল আসবে না। কারণ পরীক্ষায় যখন তুমি বসবা, পরীক্ষা কাকে কাকে যাচাই করবে? তোমার নিজেকে যাচাই করবে। ওকে, তাহলে যাচাই যদি তোমার নিজেকে করতে হয়, নিজের মাথা খুলতে হবে। তো নিজের মাথা খোলার জন্য কিছু স্কোপ রাখতে হবে। বর্তমানে আমার তো আসলে ওই যে এর থেকে, মানে তোমরা যেটাকে অনলাইনে যেখানে পড়াশোনা করতেছি বা করতেছো, কত 1 বছর থেকে পড়াচ্ছি, তো আমি দেখতেছি, শিখতেছি আর কি। হ্যাঁ, এতদিন থেকে তো অফলাইনের মানুষ না আমরা, তো মানে বুঝি নাই যে এইরকম করে পড়ানো হয়। আমরা যখন উদ্ভাসে ক্লাস নিছি, মানে স্টিল, তখন কি হইতো জানো, যে কার নোট কে কে দেখবে, আমি ক্লাসে কি পড়াই, আমি যখন টিচার্স রুমে আসতাম মতিঝিল ব্রাঞ্চে অথবা চিটাগাং ব্রাঞ্চে অথবা রাজশাহী ব্রাঞ্চে, যে জায়গায় আসতাম, টিচার্স যারা কেমিস্ট্রি টিচার যারা থাকতো, তারা আমার ক্লাস নোটটা নিয়ে দেখতো যে আসলে তুমি ক্লাসে কি পড়াইছো আর কি এখানে, বুঝছো? তখন দেখতো যে যে নতুন কি পড়াইছে, এই কনসেপ্টটা কেমনে পড়াইছে, আমাকে দেখে বলতো হায় রে হায়, নাইম হচ্ছে যে এত কিছু জটিল জটিল কিছু পড়াচ্ছে, এটা তো পরীক্ষার জন্য লাগে না। বাট ওইটাই আবার দেখা যাবে যে কি আরেকজন গিয়ে ক্লাসে এটা পড়াবে। কেন? কারণ হচ্ছে এই যে আমরা একজন থেকে আরেকজনের কন্টেন্ট আমরা দেখতাম, কন্টেন্ট আমরা আপগ্রেড করতাম, কে কত ডিপলি গিয়ে পড়াইতে পারি। আমরা একটা তুখোর ব্যাচকে যখন পড়াইতাম, যখন আসলে ভালো ব্যাচ একটা পাইতাম, তখন মন প্রফুল্ল হয়ে যেত যে এখানে অনেক কিছু পড়াইতে পারবো, অনেক কিছু দিতে পারবো আর কি। এত খুশি লাগতো যে ওই ব্যাচটার জন্য পড়ে যেতে হবে আর কি। বরাবরই আমি মতিঝিল ব্রাঞ্চে ক্লাস নিয়ে মজা পাইতাম। হ্যাঁ, কারণ এডমিশনের সময় মতিঝিল ব্রাঞ্চে আসলে টু বি স্পেসিফিক যদি বলি, যেহেতু এনডিসি স্টুডেন্টরা থাকে, তো একটা চ্যালেঞ্জ পাওয়া যায়, মোটামুটি ভালো একটা চ্যালেঞ্জ পাওয়া যাবে। তুখোর ব্যাচের ক্লাস নিয়ে তো চ্যালেঞ্জ একটা আছেই, বাট তার মধ্যে মতিঝিলের তুখোরে ক্লাস নিয়ে আরও বেশি মজা আছে আর কি। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জ পাওয়া যাইতো, তো চ্যালেঞ্জের জন্য আসলে নিজেকে কন্টেন্ট বানায় যাইতে হইতো আর কি। কিন্তু আমি এইখানে এসে দেখতেছি, মানে অনলাইনে যখন আসছি, তখন এসে দেখতেছি আয় হায়, কন্টেন্ট বানানো লাগে না, কিভাবে যেন সবাই সিকিউ ক্লাস করতেছে, কিভাবে সবাই যেন এমসিকিউ ক্লাস করতেছে। বাট বিশ্বাস করো, গত মানে 8 বছরের জার্নিতে আমি এমসিকিউ সলভ করাবো, সিকিউ সলভ করাবো, এরকম করে ক্লাসই নেইনি, মানে ক্লাসই নেইনি। আমি তোমাকে কি বলবো আর, বুঝছো কথাটা কি? বা আমার যারা প্রাইভেট আমার কাছে যারা পড়ছে, তো তুমি চিন্তা করে দেখো, ওরা আমার কাছে কোনোদিনের জন্য একটা সিকিউ নিয়ে আসে নাই, কোনোদিন আমার কাছে এমসিকিউ নিয়ে আসে নাই যে ভাই এই দুটো সলভ করাই দেন। কিসের জন্য তারা আসছিল? ভাই আপনি টপিক ক্লিয়ার করেন, প্রশ্ন কিভাবে আসবে, আমাকে কেমনে আটকাবে, এটা ক্লিয়ার করে দেন। কিন্তু আমি এসে দেখতেছি অনলাইনে একটু ঝামেলা আর কি। তো আমি না এটার সাথে অ্যাকাস্টম হইতে পারতেছি না, আমি হয়তো বা পারবোও না এটার সাথে। কোনো একদিন হুট করে দেখবা যে ভাইয়া আসলে সব অফ করে দিছে, হ্যাঁ, আর ভাইয়া কোনো কন্টেন্ট দিচ্ছে না, ভাইয়া আর পড়াচ্ছে না আর কি। এটা এটা একদিন হবে, হ্যাঁ, রীতি এটাতে হবে। কারণ আমি হচ্ছে এই মানে এরকম জিনিসের মধ্যে আমার দম বন্ধ হয়ে লাগে। আমার কাছে মনে হয় পড়াশোনা কঠিন না, স্পুন ফিডিং না, পড়াশোনা আসলে মানে পড়তে হয় একটা স্টুডেন্টকে, পড়ার পরে নিজের কাছে আসলে করে নিতে হয়, না পড়লে এটা হয় না, না পড়লে কোনো জিনিস মাথার মধ্যে ঢুকবে না। তো আমি যদি তোমার সব করাই দিই বাবা, তো আলটিমেটলি তোমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকবে না, কিছুই না। তাহলে তাহলে আমি প্রাইভেট পড়বো তাহলে কেন? প্রাইভেট তুমি এই জন্যই পড়বা, কোনো একটা টপিক তোমার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যে এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, তারপর নিজে বাসায় বাসায় পড়তে হবে। কতবার যে বই পড়ছে আমি একাডেমিকে, আমি আমার স্টুডেন্টকে এটা পড়তে বলি, যারা যারা এটা করছে, যারা যারা পড়ছে, বিশ্বাস করো, মানে এই যে এই যে বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম তো হয়ে মনে হয় 14 জনকে ওরা সিলেক্ট করছে। 14 জন থেকে মনে হয় 4 জনকে নাকি 8 জন থেকে 4 জনকে নিবে। ওখানে আমার একটা স্টুডেন্ট আছে, তো ও হচ্ছে যে আমাকে টেক্সট করলো যে ভাইয়া আমি এখন কোন বই পড়বো, তো যার জন্য আমি আসলে আমার এই টেস্টটার মধ্যে টিএসটি আর কি, টিম সিলেকশন টেস্ট, তো এই জায়গাটায় তাহলে আমি কিভাবে কি করতে পারি। হ্যাঁ, আবার ধরো যে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যখন প্রশ্ন হইতো, মানে টেস্ট টেস্ট টিম আসতো, তখন ওখানে যারা কানেক্টেড থাকতো বাচ্চা কাচ্চাগুলো যারা পরীক্ষা দিবে, তো তখন ওরা সিলেক্ট করতো এরকম ভাই কোন বই পড়বো। হ্যাঁ, প্রশ্ন সিলেক্ট করে দেখো আর কি। সরি, আমি কাউকে আমি আন্ডারমাইন করতেছি না আর কি এই জায়গাটায়, ভুল হইবে না আমাকে। যখন আমাকে টেক্সট করলো ও যে ভাইয়া আমি কোন বই থেকে পড়লে আমার জন্য ভালো হবে, লুক এট দ্য কোয়েশ্চেন, কোন বই থেকে পড়লে আমার জন্য ভালো হবে, তখন আমি ওকে বই সাজেস্ট করতেছি। বাট যখন এখন দেখতেছি, মানে এখানে যেন কিভাবে জানি জিনিসটা ঘটে, যে কত 50টা বা কত 60টা বা কত 100টা কতগুলো এমসিকিউ থেকে পড়লে আমি হচ্ছে কমন পাবো। বাবা এরকম করে করলে পরীক্ষায় হয়তো একটা ভালো ফলাফল হবে,
বাট আই এম সো সরি, যে এই ভালো ফলটা আসলে কত ভালো জায়গায় উঠবে এটা নিয়ে একটা ডাউট আছে। মানে এমনটা তুমি ভাইবো না যে ভাইয়া আপনি মনে হয়, আমি লাইফলেস মানুষ কিন্তু না, যে আমি আসলে মানে এটা এটা ভাইবো না, কখনো এটা ভাইবো না যে আমি লাইফলেস মানুষ, আমি আসলে পড়াশোনা করি নাই একাডেমিকে, এমনটা না। সো তুমি আমার কলেজ লাইফে চাইতে পারো, আমার ভার্সনটা তুমি যদি দেখো, মানে ডেফিনেটলি ইউ উইল ক্রাই যে আমি ভাই পড়াশোনা করছি কেমনে, মানে লিটারেলি পড়াশোনা করছি কেমনে। তুমি আমার ইউনিভার্সিটি লাইফে তুমি আমার যাও, তুমি গিয়ে দেখবা যে ভাই পড়াশোনা করছে নাইম কেমনে। আমি আমার আমার কিছু রেজাল্টে ঝামেলা ছিল। কোথায় জায়গাটা ঝামেলা ছিল? আমার ফার্স্ট ইয়ার, আমার সেকেন্ড ইয়ারে আমি হচ্ছে ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথের যে সকল আমার মাইনর কোর্স ছিল, মাইনর কোর্সগুলো আমি ফোকাসে দিইনি। আমার টার্গেট ছিল আমি কেমিস্ট্রি পড়ব। সায়েন্স লাইব্রেরির মধ্যে বসে এই যে বই নিয়ে বসে পড়তাম। আমি আমার বন্ধু বান্ধবকে হচ্ছে কি বসে বসে কেমিস্ট্রি পড়াতাম, আন্ডার গ্রেডে কেমিস্ট্রি পড়াতাম। আন্ডার গ্রেডের আমি বিএসসি লেভেলের কন্টেন্ট আমি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে 2019 সাল থেকে দিই। অক্সিগেম নামটা তখন থেকেই দেওয়া। কথা বুঝছো? আমার টার্গেট ছিল আমি আন্ডার গ্রেডে কেমিস্ট্রি পড়াবো, হায়ার লেভেলে কেমিস্ট্রি পড়াবো, এরকম টার্গেট ছিল আর কি আমার। আমার কেমিস্ট্রি কোর্সের মধ্যে আমার রেজাল্ট খারাপ হইতো না কখন। বাট আমার হচ্ছে যে এই ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথের যে সকল কোর্সেস ছিল, এই কোর্সগুলো আমার ভালো লাগতো না, আমি ওই ক্লাসগুলোই করতে চাইতাম না। ওটার কারণে আমার কিছু রেজাল্টের মধ্যে প্রবলেম ছিল। বাট আমি এখনও, তুমি আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যাও, আমার ব্যাচমেটদের সাথে কথা বলো, সিনিয়রদের সাথে কথা বলো, ইউ উইল মানে নো যে আমার আসলে কেমিস্ট্রিতে কতটুকু পরিমাণে আমি প্যাশনেট ছিলাম, আমি কতটুকু পড়াশোনা আসলে করছি। না পড়লে এটা হয় না, লিটারেলি না পড়লে এটা হয় না। অ্যান্ড তাহলে এটা ভেবে আপনি গর্ব করতেছেন কেন? আমার গর্ব করার জন্য আছেই একটা জিনিস, কেমিস্ট্রিটা, কারণ আমি কেমিস্ট্রিটা নিয়ে ভালোভাবে প্যাশনেট ছিলাম। অ্যান্ড এর পরবর্তীতে তুমি যে ভাবো যে ভাই আপনার মনে হয় জীবনে করার কোনো গতি নেই, এই জন্য আপনি হচ্ছে এখানে মানে পড়াচ্ছেন, এটা কি একটা কথা কিনা? এরকমও অনেক মানুষ ভাবে, বাট এরকম না। অনেকে এরকম আছে, এটাও আমিও জানি পার্সোনালি, বাট আমি এরকম না। কেন? কারণ আই হ্যাভ লট অফ অপশনস রাইট নাও। আমার কাছে ম্যানেজমেন্টের স্কিল আছে, আমার কাছে পড়ানোর স্কিল আছে, আমার কাছে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান শুরু থেকে শুরু করে তৈরি করার একটা স্কিল আছে, পিএইচডি করতে যাওয়ার একটা স্কোপ আছে, অনেক কিছুই আছে। অ্যান্ড আমি সেগুলো অ্যাভেল করব। আমি শুধুমাত্র এইটার মধ্যে পড়ে থাকবো না এভাবে। তবে যদি হ্যাঁ, আমার একটা বড় ইচ্ছা আছে, যদি আমি ভবিষ্যতে টিচার হইতে পারি। টিচার মানে বুঝছো? টিচার মানে হচ্ছে যে অফলাইন তোমাদেরকে পড়াচ্ছি অ্যান্ড অনলাইনে, অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি, অফলাইনে যদি আমি আসলে কিছু মানে কি বলে এটার নাম, ডেঞ্জারাস স্টুডেন্ট পাই, ভবিষ্যতে যদি আছে তৈরি করতে পারি, যে যারা কিনা পড়াশোনাটাকে পড়াশোনার মতো নিবে, ভালো কিছু করবে, তারা যে আবিষ্কারের নেশা তাদের মাথার মধ্যে গড়ে থাকবে, যে ভাই আমরা একটা জিনিস আবিষ্কার করবো আর কি, এইরকম কিছু যদি হয় কখনো, তো ডেফিনেটলি আমি টিচিংটাও করবো। ঠিক আছে? আমি ওইরকম কিছু মানুষ তৈরি করার জন্য কাজ করতেছি, কাজ করতে চাই ইন ফিউচার। হ্যাঁ, তো আমি তোমাদের অনেকগুলো কথা বললাম, বাট আমি তোমাদের একটা রিকোয়েস্ট করি, শুধু সিকিউ পড়ো বা এমসিকিউ করো, তাহলে এইটার জন্য শুধু করো না। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আপনি এমসিকিউ করছে, তাহলে আসবো কেন? আপনি তো এমসিকিউ করছেন এমনি, এটা তোমাদের দিক থেকে দাবি ছিল। আমি আমার এমসিকিউ সলভ করানোর সময় প্রত্যেকটা প্রশ্নের বেসিক সহকারে পড়াচ্ছি, তো আলটিমেটলি অনেক কোর্সে যেন পড়ায় না, আমি ওটাই পড়াচ্ছি, লিটারলি ওটাই পড়াচ্ছি, যাদেরকে তুমি পরীক্ষার মধ্যে গিয়ে না আটকাও। আমি না একাস্টম হইতেছি তোমাদের সাথে, একাস্টম। বাট একটা সময় যদি আল্লাহ পাক আমাকে কখনো দেয়, আমি আসলে মানে তোমাদের জন্য শুধুমাত্র এমসিকিউ সিকিউ সলভ এরকম করাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জ। বাট হয়তো আমিও ক্লাস দিতে পারবো এরকম, বাট আমি হয়তো সবগুলো সলভ করাতে পারবো না, সরি। ওকে, চলেন স্টার্ট করি আমরা। উদ্দীপকের ইলেকট্রনের এরকম ধাপান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে? দেখি। তাহলে হচ্ছে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাহলে হচ্ছে 4 থেকে কোথায় আসছে? 4 থেকে শুরু করে 2 এ আসছে। 4 থেকে শুরু করে কোথায় আসছে? 2 এ আসছে। তাহলে এটা ক্ষেত্রে বর্ণ কিরূপ হবে? তাহলে বর্ণ বের করার জন্য কি করতে হবে? ল্যামডা বের করতে হবে। ল্যামডা সমান হচ্ছে RH 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার, এই তো? আচ্ছা, তাহলে এখানে কি হবে বলো? ল্যামডা। ল্যামডার মান তাহলে বের করতে হবে। এখানে তুমি যখন যে কাজটা করবা, তুমি যে মানটা যখন বসাও, তাহলে এরকম বসাবা। এটা হচ্ছে 10, 9, 6, 7, 8, বুঝছো? এটা তাহলে কি হবে? 1/2 এর স্কোয়ার, 1/4 এর স্কোয়ার, এইভাবে বসাবা। একটা মান কি আমি করে দিব নাকি? একটা মান কি আমার করে দেওয়া উচিত না? তুমি করিও আর কি। তো এখান থেকে করে সেন্টিমিটারে বের করবে। এখন তো মনে হতে পারে ভাইয়া আমরা যখন বর্ণটা হিসাব করতে যাব তখন তো আমরা ন্যানোমিটারে যাইতে হবে, তাহলে একটু কাজ করবেন নাকি? সেন্টিমিটার ন্যানোমিটার কাহিনীটা ভেঙে দেন। 1 মিটার সমান কত? 10⁹ ন্যানোমিটার, এই ছয়টার ব্যাপার। আবার 1 মিটার সমান কত? 1 মিটার সমান কত? 10⁻, মানে 100 সেন্টিমিটার, তাই না? 10⁻²।
তাহলে যদি আমরা এভাবে লিখি তাহলে লিখতে পারি কিনা যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁹ এত ন্যানোমিটার। ওকে, তাহলে যদি তোমার লিখতে হয় এবার 1 সেন্টিমিটার সমান তাহলে কত, 10⁷ ন্যানোমিটার। তাহলে তোমার কাছে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে তুমি কি করবা, ওই রেজাল্টটাকে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করবা, 10⁷ দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকেও ন্যানোমিটারে চলে যাবে। এবার তো তুলনা করে বলতে পারবো ওটা কালারটা কি ছিল, রাইট? ওকে ওকে।